বাংলায় বর্গী আক্রমণের সেই কবিতার পুরোটা কতজন জানেন? ছেলে ঘুমালো, পাড়া জোড়ালো, বর্গী এল দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে? ধান ফুরল, পান ফুরল, খাজনার উপায় কি? আর তা দিন সবুর কর, রসুন বুনেছি, ধনিয়া পিঁয়াজ গেছে পচে, সর্ষে খেতে জল, খরা বন্যায় শেষ করিল, বর্ষ এর ফসল, ধানের গোলা, চালের ঝুড়ি, সব শুধু খালি, ছিন্ন কাপড় জড়িয়ে গায়ে, শত শত তালি, ধানের গাছ, বিলের মাছ, যাই কিছু ছিল, নদীর টানে বালতি ভেঙ্গে, সবই ভেসে গেল, এই বাড়িতে 5 গায়েতে, দিয়েছি আলুর সার, আর কটা দিন সবুর করো, মশাই জমিদার। একজন স্ত্রীর চাহিদা তখনই বেড়ে যায় যখন স্বামীর সাথে তার দূরত্ব বেড়ে যায়। তখন সে গহনা, শাড়ি, দামি জিনিস এসবের প্রতি ভালো লাগা খুঁজে পায়। স্ত্রী হলো মাটির মতো আর ভালোবাসা হলো জল। আপনি দুটোকে একসাথে মিশিয়ে ইচ্ছে মতো আকৃতি দিতে পারবেন। আপনার স্ত্রী কখনোই আপনার কাছে লক্ষ টাকা দামের জিনিস চাইবে না, যদি আপনি মাঝে মধ্যে স্ত্রীকে নিয়ে রাস্তার পাশে 30 টাকা দামের ফুচকা খান। আপনার স্ত্রী কখনোই আপনাকে বলবে না, আমাকে দামি গাড়ি কিনে দাও, যদি আপনি মাঝে মধ্যে স্ত্রীকে নিয়ে হুটখোলা রিকশায় এই শহরটা একটু ঘুরে বেড়ান। পুরো সংসারের কাজ করার পরেও আপনার স্ত্রী বলবে না আমার কষ্ট হচ্ছে। যদি আপনি আপনার স্ত্রীকে ভালোবেসে কপালে একটা চুমু খান, তার কাজে একটু হাত বাড়ান এবং বলেন সারাদিন অনেক করেছো। ভালোবাসা তো শুধু দামি জিনিসের মধ্যেই লুকিয়ে থাকে না। মাঝে মধ্যে ভালোবাসা 15 টাকা দামের গোলাপ আর রাস্তার পাশে বিক্রি হওয়া 30 টাকা দামের কাচের চুড়ির মধ্যেও লুকিয়ে থাকে। কেয়ার থাকলে সংসার যুদ্ধক্ষেত্র না হয়ে হবে স্বর্গ। তাই নিজের স্ত্রীকে উত্তম ভালোবাসাটা দিন। প্রাচীন মিশরে পাতলা কোমরের মেয়ের খুব কদর ছিল। যে মেয়ে যত স্লিম, তাকে তত আকর্ষণীয় ধরা হতো। কিন্তু এসব পাতলা কোমরের মেয়েরা যখন বিয়ে করত, তখন তারা বেছে বেছে মোটা ভুঁড়িওয়ালাদেরই বিয়ে করত। কারণ সে সময়ে ভাবা হতো, ধনীরা গরিবদের চেয়ে ভালো মন্দ খায়, তাই মোটা লোকরা আর্থিকভাবে সচ্ছল ও ধনবান হয়। তখন দেখা যেত, অনেক পুরুষই কৃত্রিমভাবে মোটা হওয়ার চেষ্টা করত। আবার মাথায় টাকওয়ালা পুরুষদের ভাবা হতো মহাজ্ঞানী, তাদেরও বেশ কদর ছিল। মধ্যযুগে এসে মোটা মেয়েদের কদর খুব বেড়ে যায়, কারণ তাদের ধনী অভিজাত পরিবারের ভাবা হতো। কারণ একগাদা দাসী থাকার কারণে তাদের কোন কাজই করতে হতো না, ফলে কাজ না করার জন্য মোটা হয়ে যেত, সেটাই ছিল আভিজাত্যের প্রতীক। আসলে সৌন্দর্যের সংজ্ঞা যুগভেদে এক এক রকম। আজ সারা বিশ্বে প্রচার করা হচ্ছে মেয়েদের জন্য ফর্সা মানেই সুন্দর, জিরো ফিগার মানেই আকর্ষণীয়। এই জন্য বেলা হাফ প্লেট ভাত খেয়ে দুর্বল শরীর নিয়ে হলেও ফিগার জিরো মেনটেইন করাই ব্যস্ত সবাই। অথচ আগের যুগে জিরো ফিগারের মেয়ে দেখলে লোকে নির্ঘাত ভাবত, মেয়েটা নিশ্চয় কাঙ্গাল পরিবারের, না খেতে পেয়ে এমন শুকিয়ে গেছে। এগুলো আসলে কিছুই না, সবই কর্পোরেট ব্যবসা। মোটা বা পাতলা, কালো বা ফর্সা কোনটা ফ্যাশন এটা নির্ধারণ করে কর্পোরেট ব্যবসায়ীরা। তারাই তাদের প্রয়োজনে বিভিন্ন সময়ে সৌন্দর্যের বিভিন্ন সংজ্ঞা দেয়, আর আমরা সেই অনুযায়ী সুন্দর হওয়ার জন্য ঝাঁপিয়ে পড়ি। ফোর্বস ম্যাগাজিন অনুযায়ী বিশ্বে প্রতিবছর কসমেটিক ব্যবসা হয় প্রায় $270 বিলিয়ন। 1 বিলিয়ন সমান 100 কোটি। এর মধ্যে লরিয়াল এবং মাইবেলাইন কোম্পানি সবচেয়ে বেশি ব্যবসা করে। সৌন্দর্যের বিষয় নিয়ে মাথা ঘামায় দুধরনের মানুষেরা। 1. কর্পোরেট ব্যবসায়ীরা, ব্যবসায়িক স্বার্থে। 2. যাদের নিজস্ব কোন যোগ্যতা নেই, তাই সৌন্দর্যকেই এরা যোগ্যতা মনে করে। তবে আমার কাছে যদি সৌন্দর্যের সংজ্ঞা চাওয়া হয়, তবে আমি বলবো যোগ্যতাই মানুষের আসল সৌন্দর্য। এরপরেও যারা নিজেদের সুন্দর ভাবে না, তারা নিজের সৌন্দর্য বাড়ানোর চেষ্টা বাদ দিয়ে যোগ্যতা বাড়ানোর চেষ্টা করা উচিত। যোগ্য মানুষ দেখতে যেমনই হোক না কেন, তাদের দেখতে কিন্তু সুন্দরই লাগে। জীবনের এক পর্যায়ে এসে এটাই একমাত্র বাস্তব সৌন্দর্য হয়ে দাঁড়ায়। তুমি যদি বৈশাখী হও তবে আমিও শোভন হতে রাজি। দুধ খারাপ হলে দই হয়ে যায়, দই দুধের চেয়ে দামি, যদি এটা আরো খারাপ হয়, এটা পনির হয়ে যায়। দই এবং দুধের চেয়ে পনিরের মূল্য অনেক বেশি। আর আঙ্গুরের রস টক হলে তা ওয়াইনে রূপান্তরিত হয়, যা আঙ্গুর রসের চেয়েও দামি। তুমি খারাপ না কারণ তুমি ভুল করেছো।